তো আজকে মানে আমরা যে পরমাণু, অণু এবং আয়ন যে আছে সেই তার তার ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর, আণবিক ভর, সংকেত ভর এইসব সংজ্ঞাগুলো করব। যে সংজ্ঞাগুলা মানে এই সংজ্ঞাগুলো কি হয়, এই সংজ্ঞাগুলো কনফিউজ থাকে সবাই। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এইসব মানে একটা হেজিটেশন স্টুডেন্টদের মধ্যে আমি লক্ষ্য করি। তো যাতে করে এইটার একটা ক্লিয়ার ধারণা আসে, এই ক্লিয়ার ধারণা যখনই চলে আসবে তখনই কেমিস্ট্রিতে যে প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম, ভ্যারাইটি প্রবলেম, অন্তত এটা 7-8 থেকে এটার মধ্যে মানে প্রবেশ করা উচিত। অনুপরমাণু ধারণা আসার পর থেকে এটা শুরু করে দেওয়া উচিত। তার আগে একদম মাস্ট একটা বাচ্চা ছেলেকে 30টা মৌল সিরিয়াল মুখস্থ, তার চিহ্ন করতে হবে। এইটা করার পর এই সংজ্ঞাগুলো দিয়ে আর প্রথম 30টা মৌলের মধ্যে কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্বটাও মুখস্থ করে দিতে হবে, পারমাণবিক ভরটা বা পারমাণবিক গুরুত্বটা মুখস্থ করতে হবে। মুখস্থ মানে ওইটা যখন সিরিয়াল হয়ে যাবে তখন কিছুটা লেখা যায়। প্র্যাকটিস করতে হবে, এটা সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করতে হবে। 7-8 থেকে পড়াশোনাটা শুরু করতে হবে। 11-এ যাওয়ার আগে, কেমিস্ট্রি পড়ার আগে আমার প্রত্যেকটা সংজ্ঞার নিখুঁত নলেজ দরকার। পরবর্তীকালে তাহলে তুল্যাঙ্ক ভার বা যে অঙ্কগুলো আছে মানে 11-এর কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারে, সেই অঙ্কগুলো সম্বন্ধে আমার সঠিক ধারণাটা আছে। তুল্যাঙ্ক ভার, মোলারিটি, নর্মালিটি, এটা সলিড নলেজ হিসেবে যখন আমি গ্রাম, পারমাণবিক ওজন এইটা যখন প্রপার জ্ঞানটা পাবো 7-8-9-10 এ মিলে, কনফিউজ যখন না থাকে তখনই আমার ওই অঙ্কগুলো ক্লিয়ার হবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি একটা সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং যেটা সংক্ষেপে মনে রাখার একটা জন্য যে যেভাবে পড়লে সহজেই ভাষাগত জ্ঞানটা চলে আসবে। সংজ্ঞাগুলোকে আয়ত্ত করবো আমি কিভাবে, সব সংজ্ঞাগুলোকে নিখুঁত আয়ত্ত করবো, নিখুঁত কথা বলবো প্রত্যেকটা সংজ্ঞা। অবশ্যই ভাষা বলতে চাই, ল্যাঙ্গুয়েজ সেন্স খুব দরকার এটা বলার জন্য। এই 7-8টা সংজ্ঞা একটার সাথে একটা গুলাই যায় মাঝে মাঝে, সেইটা যাতে না গুলাই সেইটার জন্য একটা চেষ্টা করছি একটু ধারণা দেওয়ার ছাত্রদের। তো পরমাণু তো আমরা জানি যে মৌলিক পদার্থের যেটা ক্ষুদ্রতম কণা সেটা পরমাণু, সেটা চিহ্ন আকারে প্রকাশ করা যায়। হাইড্রোজেনের H, অক্সিজেনের O, এটা প্রকাশ করা যায়। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে পরমাণুর ওজন বার করবো কি করে। তো পরমাণুকে তো ভাঙলে 3টা জিনিস পাওয়া যায়, একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা নিউট্রন। তো এবার যদি পরমাণুর আমি ভরটা বাই করি, পরমাণুটার ভর, একটা প্রপার পরমাণু ভর ধরি আমি অক্সিজেন পরমাণু ভর বাই করবো, এইটা শোনো একটা আইসোটোপ অক্সিজেন ধরে, এইটা শোনো, তাহলে 8টা ইলেকট্রন আছে সেটাতে। এবার একটা ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আচ্ছা, এই আইসোটোপটাতে 8টা প্রোটন আছে, আমরা নিশ্চয়ই বাইরে থেকে জানি, এটা নিচেরটাই পরমাণু সংখ্যা হয়। তো সেটা 8। এবার একটা প্রোটনের ভর 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। আবার একটা নিউট্রনের ভর, এখানে এই ভর সংখ্যার উপর একটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা বিয়োগ করে যদি 8টা নিউট্রন, তাহলে 8টা নিউট্রনের আবার ভর হবে 1.6750 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এবার তার আবার টোটাল সমষ্টি করতে হবে, তবে আমি এইটা হলো পরমাণুটার ওজন পাবো। তো পরমাণুর ওজন বাই করা সম্ভব নয় প্রকৃতপক্ষে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরগুলাই তো কঠিন ভর মনে রাখা সম্ভব নয়। তার আবার 8 দিয়ে গুণ 8টা ভর, যেহেতু 8টা ইলেকট্রন আছে অক্সিজেনে। তেমনি যদি আমি 92 নম্বর মৌল ইউরেনিয়াম, তাহলে 92টা প্রোটন, 92টা ইলেকট্রন, তাহলে একটি প্রোটনের ভরকে 92 দিয়ে গুণ করতে হবে। বা যদি আমি টাংস্টেন নিই তাহলে 74 মৌল, তাহলে 74 দিয়ে গুণ করতে হবে। বা যদি আমি বেরিয়াম নিই তাহলে 56 নম্বর মৌল, তো 56 দিয়ে গুণ করতে হবে। এই সমস্যাটা তো আবার সমষ্টি করা, তাহলে এটা সম্ভব নয়। একটা পরমাণুর প্রকৃত ওজন বাই করা সম্ভব হয়। যখনই পরমাণুর প্রকৃত ওজন বাই করা যাচ্ছে না, তখন যারা রসায়নবিদ তারা এই পারমাণবিক ভর এটাকে পারমাণবিক ওজনও বলে, এটাকে পারমাণবিক গুরুত্বও বলে। এটার আমরা দ্বারস্থ হয়েছি, পারমাণবিক ভর, পারমাণবিক ওজন, পারমাণবিক গুরুত্ব দ্বারস্থ হয়েছি। যখন আমি পরমাণুর ওজনটা বাই করা যাবে, কিন্তু বাই করে যে সংখ্যামানটা আসবে সেটা জটিল সংখ্যামান আসবে। ফলে যাতে করে আমরা সহজ সরল পরমাণুর ওজনটা একটা পূর্ণ সংখ্যায় করার চেষ্টা করেছি। কখনো কখনো ভগ্নাংশ হয়, যেমন ক্লোরিনের ক্ষেত্রে 35.5 হয়। আইসোটোপগুলোর গড় এভারেজ ওজন, ওটা আমি কি করে পরমাণুর ওজন বাই করা হয় সেটা আমি একটা ভিডিও করবো পরে। তো আজকে ওটার আলোচ্য বিষয় না, যে এই সংখ্যাগুলো একটু নলেজ দেওয়ার চেষ্টা করছি। তো
এই এইটা যখন বাই করা সম্ভব হচ্ছে না পরমাণুর প্রকৃত ওজন, তখন পারমাণবিক ওজনের আমি দ্বারস্থ করে দেব। মানে পারমাণবিক ওজনকে আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে পারমাণবিক ওজন বলতে এইটা আমি কোনো একটা পরমাণুর একটা ওজন বাই করে নিই, যেমন হাইড্রোজেনের পরমাণুর ওজনটা এইটা 1.008, কিন্তু আমরা 1.008 তো 1 ধরি। তো এবারে কোনো একটা পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণু থেকে কত গুণ ভারী, বাস সেইটা দিয়ে যদি বিচার করি তখনই আমরা ওই পরমাণুটার একটা আপেক্ষিক হাইড্রোজেনের সাপেক্ষে একটা ওজন, একটা ভর পাচ্ছি, সেইটাকে বলা পারমাণবিক ভর। পরমাণুর ভর সেই ক্ষেত্রে হাইড্রোজেন, এটা আবার কার্বন স্কেলও করা যায়, কার্বনের 1/12। তো আমি মনে করি কার্বনের 1/12 বা অক্সিজেনের 1/16 এইসব না করে হাইড্রোজেন স্কেল দিয়েই করলে কোনো অপরাধ নয়। হাইড্রোজেন স্কেল দিয়েই সবাই অভ্যাস করতে হবে এটা, কারণ বাষ্পীয় ঘনত্ব, পরবর্তীকালে প্রমাণ ঘনত্ব সব তো হাইড্রোজেন দিয়ে প্রমাণগুলো করা আছে। তাহলে আমি কার্বন স্কেল কেন দেখি, আমি হাইড্রোজেনের করবো সবসময়। হাইড্রোজেনকে এক ধরে নেবো পারমাণবিক গুরুত্বটা, ঠিক হাইড্রোজেনের কত গুণ ভারী, হাইড্রোজেনের পরমাণুর কত গুণ ভারী, সেইটা করলেই আমি পারমাণবিক গুরুত্ব সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এই গেল পারমাণবিক ভর, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব। একটাই কথা কনফিউজ হওয়া ছিল কি না, পরমাণুর যে কোনো পরমাণুর একটি পরমাণু হাইড্রোজেনের থেকে যত গুণ ভারী, হাইড্রোজেনের একটি পরমাণু থেকে যত গুণ ভারী, একটি মৌলের, এটা মৌলর ক্ষেত্রে হবে। পরমাণুর কথাটা এটা সবসময় মৌলর ক্ষেত্রে হবে। মৌলের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণু থেকে যত গুণ ভারী, সেইটাই হাইড্রোজেনের পারমাণবিক ভর, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব। জেনারেলি দেখা যায় এটা, যেমন অক্সিজেনের আমরা কার্বনের 12 হয়, কার্বনের 12, অক্সিজেনের 16, এটা মনে রাখতে হয়। সালফারের হয় 32, নাইট্রোজেনের 14, জেনারেলি ডবল হয়, জেনারেলি কাছাকাছি, কারো ব্যতিক্রম আছে একটু, সোডিয়ামের 23, 11 নম্বর মনোসোডিয়াম কিন্তু 23 হয়। সেক্ষেত্রে লোহার ক্ষেত্রে আমরা 56 দেখি। অ্যাকচুয়ালি দশমিক সংখ্যা আছে, কিন্তু দশমিক আমি কাছাকাছি পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করি। কিন্তু একদম যদি মাঝের কোনো দশমিক আছে, যেমন ক্লোরিনের ক্ষেত্রে 35.5 ধরি, কারণ এটা না 35 করা যায় না 36 করা যায়, মাঝের কোনো দশমিক সংখ্যা চলে আসে, 35.45 আছে ক্যালকুলেশন করলে। আমি দেখাবো ক্লোরিনটা পরে অন্য ভিডিওতে। তো সেক্ষেত্রে প্রথম 30টা মৌলের মধ্যে কিছু কিছু পারমাণবিক, এটা অঙ্ক করতে করতে আপনি আমার তো হয়ে যায়, আবার ব্যাকে এটা দেওয়াও থাকে, কিন্তু না দিলেও 30টা মৌলের পারমাণবিক, কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব করে নেওয়া উচিত। 30টা মৌল তো সিরিয়াল মুখস্থ করতেই হবে, আর 30টা মৌলের কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্বটাও আস্তে আস্তে হয়ে যাবে, ওটা অঙ্ক করতে করতে হয়ে যায়। অঙ্ক এটা এই বুঝার পর এইটা দিয়ে অঙ্ক করতে হবে, তবে সমস্যার সমাধান হবে, বুঝাটাই যথেষ্ট হয়। তারপর এখানে একটা আমরা সংজ্ঞা পাই, গ্রাম পারমাণবিক ভর। এই কথাটা যোগ করা থাকে, গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ওজন বা গ্রাম পারমাণবিক। এবারে গ্রাম সব কথাটা ঢুকাই দেবে। তখন এই গ্রাম কথাটা যখন ঢুকাই দেবে, তখন আমি ওই পারমাণবিক যে গুরুত্বটা বললাম, যে পারমাণবিক গুরুত্ব হইল, যেমন আমি বললাম কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, বা অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। তার মানে এইবারে যখন আমি 16 গ্রাম বলবো, পার্টিকুলার 16 গ্রাম, তখন ওইটা হয়ে গেল গ্রাম পারমাণবিক ভর, গ্রামে প্রকাশিত। পারমাণবিক যে ভর বা ওজন বা গুরুত্বকে যদি আমি গ্রামে প্রকাশিত করি মৌলের, তাহলে সেইটাই গ্রাম পারমাণবিক ভর। শুধু গ্রাম শব্দটা অ্যাড হয়ে গেল, এইটুকু সংখ্যা। তখন আমি ওইটাই ওর ক্ষেত্রে কোনো একক ইউজ করি মনে, ওইটা তো তুলনা না, হাইড্রোজেনের সাপেক্ষে তুলনা করছি, কারণ হাইড্রোজেনের গ্রাম ছিল, ইয়ারও গ্রাম ছিল, গ্রামে কাটা যায়, ওইটা কোনো একক ডিগ্রি আছে, কিন্তু এইটার একক আছে, এটা গ্রামে প্রকাশিত করি, ওই জিনিসটাকে গ্রামে প্রকাশিত করি। সেইটাই আমি পরের মূলের ধারণা দিচ্ছি, পরের মূলের ধারণা এখান থেকে আছে। আবার আরেকটি সংজ্ঞা আছে এখানে, গ্রাম পারমাণবিক সংখ্যা, ভরটাকে সংখ্যা করে দেওয়া হয়। এইটা কি, এইটা অঙ্ক করতে করতে খুব কাটে দেবে। গ্রাম পারমাণবিক সংখ্যা, প্রথম একটা ছিল গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, একটাই কথা, গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ওজন বা গ্রাম পারমাণবিক গুরুত্ব গ্রামে প্রকাশিত হবে। এইবার আমি বলছি গ্রাম পারমাণবিক সংখ্যা, তখন কি হবে, তখন মৌলটির কোন একটা মৌলটির মোট ভর অবশ্যই গ্রামে প্রকাশিত করা হবে ভরটা, আর তার সাথে এই গ্রাম পারমাণবিক ভরটাকে ভাগ করে দিই, গ্রাম পারমাণবিক ভরটাকে ভাগ করে দিব, গ্রামে প্রকাশিত গ্রাম পারমাণবিক ভরটা, সেইটাকে ভাগ করে দিলেই আমি গ্রাম পারমাণবিক সংখ্যা, এইটাই পরমাণুর মোল সংখ্যা,
এইটাই পরমাণুর মোল সংখ্যা। একটা পরমাণুর মোল সংখ্যা এটাই। আমি সাপোজ এটা অঙ্ক করতে হবে এবারে। ধরো আমি আমি বললাম যে কার্বনের একটা মৌল আছে যার একটা গ্রামে প্রকাশিত ওজন দিচ্ছি কার্বনের, সেটা হচ্ছে 72। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক সংখ্যা কত? তাহলে ওইটা কি হবে? 72 গ্রাম আছে কার্বনটা। আর গ্রাম পারমাণবিক আমি গ্রাম পারমাণবিক ভরটা জানি। গ্রাম পারমাণবিক ভরটা গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর কার্বনের 12 গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কাটা গেল, তাহলে 12 আর 6 12 72। তাহলে এইটাকে আমি মোল দ্বারা লিখতে পারি, 6 মোল। গ্রাম পারমাণবিক সংখ্যাকে আমি মোল সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। 6 মোল কার্বন পরমাণু, 6 মোল কার্বন পরমাণু, 6 মোল কার্বন পরমাণু মানে তার মানে 72 গ্রাম। টোটাল করার ক্ষেত্রে মোলের যে গ্রাম পারমাণবিক যে সংখ্যাটা আসবে সেইটা হচ্ছে 6 মোল। 6 মোল বলতে 72 গ্রাম কার্বন পরমাণু বোঝানো হয়, 72 গ্রামকে। এইভাবে অঙ্ক করতে করতে এই তিনটা সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার ধারণা চলে আসবে। তাহলে কি কি সংখ্যা পাচ্ছি আমি? একটা পেলাম পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, সেইটা কারো তুলনা দিয়ে বলতে পারি। আমি বলছি হাইড্রোজেন দিয়ে অভ্যাস করা ভালো। হাইড্রোজেনের থেকে যত কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে যত গুণ ভারী, এটা কোনো একক নাই। সালফারের ক্ষেত্রে 32, 16 নম্বর মৌলের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 39। এটা আস্তে আস্তে আউট হয়ে যায়, যত বেশি অঙ্ক করতে আউট হয়ে যাবে। গ্রাম পারমাণবিক ভর ওইটাকে যদি গ্রামে প্রকাশ করে দিই, পারমাণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করে দিই মৌলের, বাস তাহলে গ্রাম পারমাণবিক ভর হয়ে গেল। এবারে গ্রাম পারমাণবিক সংখ্যা কি? কোন মৌলের গ্রামে প্রকাশিত টোটাল ভরটা, টোটাল কোন মৌলের ভর আছে সেই ভরটাকে আমি গ্রাম পারমাণবিক ভর দিয়ে যখন ভাগ করে দেবো, টোটাল ভরটাকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিলে গ্রাম পারমাণবিক সংখ্যা পাবো। বাস এই তিনটা যখনই করবো, তিনটা আলাদা করে পার্থক্যটা বুঝতে হবে, ছোট ছোট ডিফারেন্স আছে বুঝতে হবে, তবে ক্লিয়ার ধারণা আসবে। ধারণা না হলে পরবর্তী যে তুল্যাঙ্ক ভার ওইসব সম্বন্ধে কখনোই ধারণা আসবে না, বেকার অঙ্ক করা হবে। এইগুলাকে আগে জড়তাটা বুঝাইতে হবে, এইগুলো কনফিউজটা বুঝাইতে হবে। ফির আমি যদি গেলাম আণবিক ভরে, এইটার ক্ষেত্রে আমি জানি যে অণুর ক্ষেত্রে মৌলিক অণু আছে বা যৌগিক অণু আছে। যেমন হাইড্রোজেন H2 একটা অণু, মৌলিক অণু, বা জল H2O এটা যৌগিক অণু। তাহলে কোনো মৌল বা যৌগ হতে পারে। এই সংজ্ঞাটা সবসময় মৌল বা যৌগ আসবে, যাই সংজ্ঞা হোক এটাতে মৌল বা যৌগ কথাটা দিতে হবে। আগেবারে শুধু মৌল দিয়ে বলছি সংজ্ঞাগুলো, এবারে মৌল বা যৌগ কথাটা কনফিউজ। তাহলে আণবিক ভর, আণবিক ভর মানে কি? এটাকে আণবিক ওজনও বলতে পারি বা আণবিক গুরুত্ব বলতে পারি। তাহলে ওই একই, এটা আসলে তুলনা করা হবে। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু থেকে, কথা শুনতে হবে ভালো করে, হাইড্রোজেনের একটি পরমাণু থেকে কোন মৌলের বা যৌগের একটি অণু যত গুণ হয়, আগেবারে বলেছিল কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেনের পরমাণু থেকে যত গুণ হয়। এখানে হাইড্রোজেন পরমাণু থেকে দেখবো না, কার্বন স্কেল দেখতে যাবো। কোন মৌল বা যৌগের একটি অণু হাইড্রোজেনের একটি পরমাণু থেকে যত গুণ ভারী, বাস তাকে কি বলে? আণবিক ভর বা আণবিক ওজন বা আণবিক গুরুত্ব। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর আমি তো বললাম 16, কিন্তু O2 সংকেত, তখন ওই পারমাণবিক ভর দিয়েই করবো 32 গ্রাম অক্সিজেন। তার মানে যদি আমি গ্রামে প্রকাশ করি, তাহলে ইয়ার ওই গ্রামে প্রকাশিত ব্যাপার থাকবে একটি, তাহলে ইয়ার ক্ষেত্রেও থাকবে কি? গ্রাম আণবিক ভর বা গ্রাম আণবিক ওজন বা গ্রাম আণবিক গুরুত্ব, কোথাটা একই, তখন ওইটাকে গ্রামে প্রকাশ করতে হবে। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে। মৌলবাচক, এই মৌলবাচক সবসময় মৌলবাচক দিয়ে বলতে হবে। কোন মৌল বা যৌগের আণবিক ওজনকে বা আণবিক গুরুত্বকে বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দেবে যখন, মানটা কি থাকবে? শুধু আর একক নিয়ে রাশি, আর এটা গ্রাম যুক্ত 32 গ্রাম অক্সিজেন। জলের ক্ষেত্রে, একটি যৌগিক অণুর ক্ষেত্রে বলি, জলের আণবিক ভর কত? জলের আণবিক ভর 18, কিন্তু জলের গ্রাম আণবিক ভর কত? 18 গ্রাম। এইটুকু তোমার এইটার মতো নেই। এবার এইখানেও তাহলে একটা জিনিস আসবে, গ্রাম আণবিক সংখ্যা, এটাও অমনি সেম। কি করে করবো এটা? গ্রাম আণবিক, প্রথমত আমি একটা মৌল বা যৌগের টোটাল যে ভরটা, টোটাল ভরটা মৌল বা যৌগের, সেই ভরটাকে আমি কি দিয়ে ভাগ করব? গ্রাম আণবিক ভর দিয়ে। তাহলে এবার একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটাই অনুরবার মূল সংখ্যা। এটা অনুরবার মূল সংখ্যা। যেমন আমি ওই সংখ্যাটা যদি আমার বুঝে গেল, যেমন জলের ক্ষেত্রে বা যে কোনো জলের ক্ষেত্রে যদি আমি বলি, জলের ক্ষেত্রে 90 গ্রাম জলের গ্রাম আণবিক সংখ্যা কত তোমাকে বার করতে দিবে। তাহলে তুমি কি করবে? 90 গ্রাম জল, জলটার পরিমাণ 90 গ্রাম, আর জলের গ্রাম আণবিক ভর কত? 800 গ্রাম। তাহলে 800 গ্রাম দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5
5 কিন্তু কোনো একক নয়, গ্রাম পরমাণু সংখ্যা এক নয়, তাহলে 5 কি লিখবো? মোল লিখতে পারি, একক নাই কিন্তু আমি মোল লিখতে পারি। 5 মোল জল, তাহলে 5 মোল জল বলতে 90 গ্রাম জলকে বোঝানো হয়েছে। 1 মোল জল বলতে 18 গ্রাম জলকে বোঝানো হয়েছে। 5 মোল জল বলতে 90 গ্রাম জলকে বোঝানো হয়েছে। তাহলে এটা অণুর মোল সংখ্যা, এখানে ছিল পরমাণুর মোল সংখ্যা, এখানে যেন অণুর মোল সংখ্যা হয়। মোল বলতে 1 গ্রাম পরমাণবিক ভর বিশিষ্ট, মানে যেটা টোটাল পরমাণু ভরটা আসছে সেইটাই মোল সংখ্যা পরমাণুর ক্ষেত্রে। আবার অণুর ক্ষেত্রেও মোল সংখ্যা আছে ওইটা, এটা হলো 5 মোল জল বা 5 মোল। যদি আমি আলো অক্সিজেন বলি তাহলে অক্সিজেনের পারমাণবিক অক্সিজেন বা আণবিক অক্সিজেন আমাকে বলতে হবে। 5 মোল যদি অক্সিজেন বলি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এমনিতে আণবিক গুরুত্ব, অক্সিজেনের গুরুত্ব কত হবে? গ্রাম আণবিক ভর কত হবে? 32 গ্রাম। তাহলে 5 কিন্তু 32, তাহলে 5 গুণ 10 160 গ্রাম হবে। আবার যদি মোল সংখ্যা আমি 5 মোল পরমাণু বলি অক্সিজেন, তাহলে একটি অক্সিজেনের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরটা কত? 16 গ্রাম। তাহলে 5 16 80 হতো, তখন 80 গ্রাম বুঝাবে। এইটা অঙ্ক করে প্রচুর অঙ্ক করতে কনফিউজ করবে। অঙ্ক না করলে একটা এক্সাম্পল বোঝা সম্ভব, একদম ধারাবাহিকভাবে অঙ্ক করে দিতে হবে, 50-60টা অঙ্ক করতে হবে। 7 8 এ প্রচুর অঙ্ক করে আর এই সংখ্যাগুলো মাঝে মাঝে রিপিট করতে হবে, বলতে হবে মুখে, বললে আউট হয়ে যাবে। বলি একবার বললে হবে না, লিখলে হবে না, বেশ লাগাতার কয়েকদিন ধরে ধারণা ক্রিস্টাল একটা সঠিক ধারণা আসার পর তখন চ্যাপ্টারটা রিভাইজ হবে। এবার আরেকটা জিনিস আছে এখন আয়নীয় যৌগ। যেমন আয়নীয় যৌগ বলতে আমি বুঝি NaCl, এটাকে অণু ধরা হয় না বর্তমানে, অণু আমরা ধরি না, এটাকে অণু ধরি না, পরমাণু ধরি না। তাহলে এটা কি? এটা আয়নীয় বিশ্লেষণ হয়, এটা সব তড়িৎ যৌগ, টেনে ধারণা পাওয়া যাবে তড়িৎ Na+ Cl-। তখন আমরা এটাকে বলি সংকেত ভর। তখন আর এইটা পারমাণবিক ভর বলা হবে না, আণবিক ভর বলা হবে না, সংকেত ভর বলা হবে। মানটা একই সিস্টেমে বাইর করবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি 23 আর ক্লোরিনের 35.5 যোগ করে দেবো, তাহলে কত হবে? 5 আর 3 8, 3 আর 2 5, 58.5। 58.5 এর সংকেত ভর। তাহলে 58.5 ওর একটা সোডিয়াম ক্লোরাইডকে প্রকাশ করছে, অণু বলা যাবে না, একটা সংকেতকে প্রকাশ করছে, একটা NaCl এর সংকেত ভরকে প্রকাশ করছে 58.5। তাহলে এর আমি গ্রামে প্রকাশিত করে দেবো, তাহলে এর গ্রাম তখন কি হবে? গ্রাম সংকেত ভর বা গ্রাম আয়নীয় ভর। গ্রাম আয়নীয় না ভর বলে আমি কি বলবো? তখন গ্রাম সংকেত ভর। গ্রাম সংকেত ভর বলতে কি বুঝাবো? বাস সেই যে সংকেত ভরটা হবে সেটাকে গ্রামে প্রকাশ করে দেবো। 58.5 গ্রাম NaCl, তার মানে ওটাকে গ্রামে প্রকাশ করে দেবো। যেমন এর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর সেম, তিনটা পড়া একদম একই, শুধু একটু পরমাণুর ক্ষেত্রে এটা, অণুর ক্ষেত্রে এটা, আণবিক ক্ষেত্রে। আর আরেকটা জিনিস পাবো, ইয়ারও পাবো গ্রাম সংকেত সংখ্যা। গ্রাম সংকেত সংখ্যা কি পাবো? গ্রাম সংকেত সংখ্যাটাই কোন সংখ্যা হবে? গ্রাম সংকেত সংখ্যা ইয়ারও, তার মানে কোন একটা সোডিয়াম ক্লোরাইড আছে, NaCl আছে 117 গ্রাম, 117 গ্রাম NaCl আছে কোথাও, তো 117 গ্রাম NaCl আছে, 117 গ্রাম। গ্রামে প্রকাশিত মোট সংকেতের মোট পরিমাণ কোথাও আছে 117 গ্রাম NaCl। তাহলে ইয়ার ক্ষেত্রে গ্রাম সংকেত সংখ্যা কত হবে বা গ্রাম আয়নীয় সংখ্যা কত হবে? এটার ক্ষেত্রে তো আমি গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ইউজ করতে পারি না, গ্রাম সংকেত সংখ্যা বা গ্রাম আয়ন সংখ্যা কত হবে? তখন আমি কি করবো? 117 আর গ্রাম আণবিক ওজন। সবসময় বলছি গ্রাম সংকেত যে ভরটা পাই, গ্রাম এর ক্ষেত্রে কি গ্রাম পারমাণবিক ভর, এর গ্রাম আণবিক ভর, এর ক্ষেত্রে গ্রাম সংকেত ভর। তাহলে গ্রাম সংকেত ভর দিয়ে ভাগ করতে হবে, মানে এইটাও 117 গ্রাম আর ওইটাও 58.5 গ্রাম, ভাগ করে দিলে 2 হয়। তাহলে এই 2 মোল লিখবো, তাহলে তার মানে বুঝে বললো 2 মোল NaCl। এইটা যেটা সংখ্যা গ্রাম সংকেত সংখ্যা সেটাই মোল সংখ্যা, এর ক্ষেত্রে মোল সংখ্যা। বাস, তাহলে তিনটা নেমে আসলে মোল সংখ্যা পাচ্ছি। তাহলে একটা মোলের সংখ্যা যদি আমি দিই, তাহলে মোলের সংখ্যাটা কিভাবে দেবো? তখন দেবো, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে এটা অ্যামোনিয়া অ্যাভোগাড্রো বিজ্ঞানের সংখ্যা মিলিকেন আবিষ্কার করছিল, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বলি, আর মান কত? 6.022 × 10⁻23। এটা সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যা। এই কোন মৌলে বা যৌগে বা আয়নে যদি অ্যাভোগাড্রো সংখ্যা কণিকা বর্তমান থাকে, এখানে কোন পরমাণু বা আয়ন বলবো না, এখানে জেনারেল সংখ্যা দিচ্ছেন তিনটা, কণিকা বর্তমান থাকে, সেই পরিমাণটাকেই বলা হয়, কি? ওই পদার্থটার মোল, ওই পদার্থটির মোল। তাহলে মোল বলতে কি বুঝি? কোন অণু, পরমাণু বা আয়নের ক্ষেত্রে যদি যে পরিমাণ কণিকা, যদি অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা বর্তমান থাকে, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক যদি কণিকা থাকে, তাহলে সেই টোটাল পরিমাণটাকে ওই পদার্থটাকে আমি মোল বলবো, 1 মোল। বাস, অ্যাভোগাড্রো সংখ্যক যদি ডবল অ্যাভোগাড্রো সংখ্যক থাকে তাহলে 2 মোল। তার মানে
ইয়ার পরমাণুর ক্ষেত্রে মৌল সংখ্যা হবে এতটি পরমাণু থাকবে, অণুর ক্ষেত্রে যদি মৌল সংখ্যা বলি তাহলে এতটি অণু থাকবে, আয়নের ক্ষেত্রে যদি মৌল সংখ্যা বলি তাহলে এতটি আয়ন থাকবে। এইভাবে তারপরে এর পর অঙ্ক করতে হবে, তাহলে মৌল সংখ্যা পেয়ে গেলাম। আরেকটি সংখ্যা এখানে খুব ইম্পর্টেন্ট, গ্রাম আণবিক আয়তন। মৌল সংখ্যার পর আরেকটি সংখ্যা খুব ইম্পর্টেন্ট, গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। মোল জানার পরে মোলার আয়তন পাবো। এই মোলার আয়তন, যখনই কোনো কিছু আয়তন টার্মস আসবে পদার্থবিজ্ঞানে, আয়তন টার্মস আগে তুমি এনটিপি লাগাই দেবে, মাথায় রাখতে হবে এনটিপি, নরমাল টেম্পারেচার প্রেসার। আয়তন নিয়ে যখনই কোনো সংখ্যা বলবো তাহলে আমি সঙ্গে সঙ্গে এনটিপি বা এসটিপি ইউজ করবো। এনটিপিতে প্রমাণ চাপ উষ্ণতায়, তাহলে প্রমাণ চাপ উষ্ণতায় কোনো মৌল বা যৌগের, অনুভবই করি কোনো মৌল বা যৌগের, এই মৌল এখানে প্রভাব এই সংখ্যাটা, কোনো মৌল বা যৌগ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটা হবে। সেক্ষেত্রে এক মোলে যে আয়তন হয়, এক মোল পরিমাণ কোনো মৌল বা যৌগ গ্যাসীয় পদার্থের যে আয়তন হয়, সেই আয়তনটাকে আমি কি বলবো, গ্রাম আণবিক আয়তন। জেনারেলি অণুর ক্ষেত্রে এক মোল অণুর ক্ষেত্রে এর এক মোল অণু গ্যাসের ক্ষেত্রে এর মানটা হয় 22.4 লিটার। বাস এই গ্রাম আণবিক আয়তন সংখ্যাটাও খুব প্রয়োজন হবে, গ্রাম আণবিক আয়তন। বাস এই মোট কথা এই তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, একেবারে এইখানে বুঝলে তুমি এটাও বুঝে যাবে। আর মোল, তারপরে মোলের টোটাল তিনটারই মোল সংখ্যা দেওয়া যাবে একসাথে। মোল সংখ্যা বোঝার পর গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন সংখ্যা। মোলার আয়তন কি বললাম, এক মোল পরিমাণ কোন গ্যাসীয় পদার্থ মৌল বা যৌগ হতে পারে, সেটা তার যে আয়তন হয় টোটাল, তার আয়তনটাকে কি বলে, মোলার আয়তন। মোলের আয়তনটাই মোলার আয়তন। আর মোল মানে তো বুঝতে পারলাম কি বলে, মূল মানে গ্রাম আণবিক ওজন বা গ্রাম পারমাণবিক ওজন, কিন্তু এটা মৌল বা যৌগের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হবে। এনটিপিতে বলতে হবে, নরমাল টেম্পারেচার। আয়তনের কোনো সংজ্ঞা এলেই এনটিপি হয়, তাকে বলে কি, মোলার আয়তন। এনটিপিতে যেহেতু 1 গ্রাম কোনো গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার, যদি অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকবে কোনো অণুর, আর আণবিক ভরটা থাকবে যদি গ্রামের প্রদর্শিত আণবিক ভর, তাহলে ওর ক্ষেত্রে 22.4 লিটারই আয়তনটা হবে। সবসময় কত হবে আয়তনটা, 22.4 লিটার। বাস এই সংখ্যাগুলো এইভাবে বুঝে বুঝে পড়িয়ে ম্যাথমেটিক্স করিয়ে একটা ধারণা জন্মাইতে হবে। প্রচুর, অন্তত 100টা অঙ্ক করতে হবে, অনুসংখ্যা আর আণবিক ওজন আর পারমাণবিক ওজন আর গ্রাম পারমাণবিক ওজন, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম সংকেত ভর, গ্রাম সংকেত ভর, এইসব প্রতিদিন অঙ্ক করে 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 একটা সঠিক ধারণা আসবে। তখন এই চ্যাপ্টারটার মধ্যে আর কোনো কঠিন নাই, মানে সব প্রত্যেকটি সংজ্ঞা স্পষ্ট ধারণা চলে আসবে। কিন্তু তার আগে মাস্ট নিষ্ক্রিয় মৌলের চেইনটা মুখস্থ করতে হবে ভালো পড়তে গেলে। হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেন রেডন 2.18 এখন আরো 118 নম্বর মূলের উপর নিষ্ক্রিয় মৌল ধরা হয়। আর পর্যায় সারণী একটু চর্চা করতে হবে, পর্যায় সারণীটা। এই প্রাইমারি 30টা মৌল সিরিয়াল মুখস্থ, একটা পর্যায় সারণীর নাড়াচাড়া 7 থেকে পর্যায় সারণীর নাড়াচাড়া করতে হবে। তবে কেমিস্ট্রি মানে পড়িতে আনন্দ লাগবে, মজা লাগবে, এবং এই কেমিস্ট্রিটা সব কিছুই বুঝা যাবে, সহজ মনে হবে, হাতের কাছে মনে হবে। আর পরবর্তীকালে 30টা মৌলের যে এসপিডিএফ দিয়ে যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটাও একটু করে প্র্যাকটিস করতে হবে 30টা মৌলের। আমি পরের দিনে ওই এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসের একটা সহজ পদ্ধতি, যাতে করে একটা ছাত্র, একটা 8 ছাত্র, 7 ছাত্র 118টা মৌল মানে সপ্তম পর্যায় পর্যন্ত যতগুলো পর্যায় শ্রেণীতে মৌল আছে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস নির্ভুল লিখতে পারবে। আমি একটা টিপস দেবো ছোট, সেটা আমি রেডি করেছি, কিভাবে করতে হবে সেটা আমি পরের ক্লাসে বলবো। অবশ্যই মানে আমার সাথে ক্লাস রাখলে ওই ক্লাসটা খুব শীঘ্রই আমি নেবো, যাতে করে 118টা মৌলেরই কিভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হয় একদম বাচ্চা ছেলেকে দিয়ে লেখা দিয়ে দিতে পারবো, এবং নির্ভুল, একটা ভুল যাবে না। যতই ব্যতিক্রম থাক সব ব্যতিক্রম কমি কন্ট্রোল করে দেবো। নমস্কার।